নমস্কার, আদাব, ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ আমরা আপনাদের দেখাচ্ছি আশুতোষ হত্যাকাণ্ডের দ্বিতীয় তথা শেষ ভাগ। দুই ভাই গজেন্দ্র প্রসাদ আর আশুতোষ প্রসাদ করমপুর গ্রামে থাকত। গজেন্দ্র প্রসাদের গ্রামে ইলেকট্রিক্যাল শপ ছিল আর তার বাবা একজন কৃষক ছিলেন যিনি বাড়িতে অবসরে জীবন কাটাচ্ছিলেন। ছোট ভাই আশুতোষ কানপুরে সবেমাত্র নিজের পড়াশোনার ফাইনাল ইয়ার শেষ করেছিল আর কাজের সন্ধান শুরু করার জন্য তার মার্কশিটের অপেক্ষায় ছিল। 14 এপ্রিল 2013-এ গজেন্দ্র তার দোকানের মালের অর্ডার দিতে কানপুরে গেল, যেটা সে প্রায়ই করত। আর করমপুর থেকে কানপুরে গেলে নিজের ভাই আশুতোষের সঙ্গেও সে দেখা না করে ফিরত না। এবারও গজেন্দ্র আশুতোষের সঙ্গে দেখা করতে গেল, কিন্তু যখন আশুতোষের ভাড়া বাড়িতে পৌঁছলো সে অবাক হয়ে গেল যে বাড়ির দরজা খোলা ছিল, কিন্তু যখন সে ভেতরে গেল তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সেখানে সে তার ভাইয়ের লাশ পড়ে থাকতে দেখল, যার মুখটা অ্যাসিড দিয়ে পোড়ানো হয়েছে। আতঙ্কিত গজেন্দ্র পুলিশকে ফোন করে। পুলিশ ঘটনাস্থলে 3টে গ্লাস, একটা মদের বোতল, চাটের প্লেট এবং একটা অ্যাসিডের বোতল লাশের পাশে পায়। আশুতোষের বডি থেকে ওর পার্স আর মোবাইল পাওয়া গেল। পোস্টমর্টেম করে জানা গেল ওকে আগে বিষাক্ত নেশার ওষুধ খাওয়ানো হয়েছিল, তারপর গলা টিপে খুন করা হয়। এই চমকে দেওয়ার মতো খবরটাও জানা যায় যে মরার পর ওর মুখ পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে জানা গেল মৃত্যু 13 এপ্রিল রাতে হয়েছিল। পুলিশ এই মামলায় ব্যক্তিগত শত্রুতা আর হিংসার গন্ধ পায়। আশুতোষের ফোন রেকর্ড চেক করার জন্য অর্ডার দেওয়া হয়। এর মধ্যে গজেন্দ্র আশুতোষের 3 জন বন্ধুর নাম পুলিশকে বলে, হরিশ, রবি আর সঞ্জু। ওদের 3 জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হলো। আশুতোষের ফোন রেকর্ড থেকে জানা গেল ওরা 3 জনই ওর সাথে যোগাযোগ রেখেছিল, কিন্তু 3 জনই খুনের দিন 13 এপ্রিল ওর সাথে দেখা করার কথা পরিষ্কার অস্বীকার করে। কিন্তু এক বন্ধু সঞ্জু পুলিশকে একটা নতুন অ্যাঙ্গেল বলে, যা আশুতোষের একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। এই কথা ওকে আশুতোষই বলেছিল আর বলেছিল সে ওকে শীঘ্রই বিয়ে করবে, কিন্তু সেই মেয়েটির নাম কখনো সে বলেনি। আশুতোষের দাদা গজেন্দ্রকে যখন এই কথা জিজ্ঞাসা করা হয় তখন সে বলে যে আশুতোষের সঙ্গে কোনো মেয়ের প্রেম ছিল না, কারণ আশুতোষ বাড়ির লোকেদের কাছে কখনো কোনো কথা লুকোতো না। ফোন রেকর্ড থেকে জানা যায় 11 আর 12 এপ্রিল একটা নাম্বারের সঙ্গে আশুতোষের কথাবার্তা হয়েছিল। পুলিশ যখন ওই নাম্বারে ফোন করে তখন সেটা বন্ধ আসছিল। অন্যদিকে পুলিশ এটা জানতে চেষ্টা করছিল যে ওই অ্যাসিডের বোতল কোথা থেকে কেনা হয়েছিল। ওই বোতলের ছেঁড়া লেবেল থেকে পুলিশ সূত্র পায় যে এই অ্যাসিড কোথা থেকে কেনা হয়েছে। আশুতোষের ফোন রেকর্ড থেকে পাওয়া সেই রহস্যময় নাম্বারটা জানা গেল ওরই গ্রামের ছেলেবেলার বন্ধু পঙ্কজ সিং এর। পুলিশ যখন পঙ্কজের বাড়িতে পৌঁছলো, এটা শুনে অবাক হয়ে গেল যে পঙ্কজের বাবা চন্দ্রভান সিং তার নিরুদ্দেশ হওয়ার রিপোর্ট জমা করেছেন। পুলিশ একটু অবাক হয়ে যায়। 13 এপ্রিল সকালে মিসিং কমপ্লেন করা হয়েছিল। পুলিশের মনে হচ্ছিল হয়তো পঙ্কজের পরিবারের এতে হাত আছে। ইতিমধ্যেই সেই দোকানটাও পাওয়া গেল যেখান থেকে অ্যাসিড কেনা হয়েছিল। দোকান থেকে জানা গেল অ্যাসিড 13 এপ্রিল সকালে করমপুরের পঙ্কজ সিং কিনেছিল। এখন পুলিশের বিশ্বাস হয়ে গিয়েছিল এই খুনের পিছনে পঙ্কজ সিং এর হাত অবশ্যই আছে। এর মধ্যে একটা সূত্র থেকে পুলিশ জানতে পারে যে 12 এপ্রিল করমপুর থেকে শুধুমাত্র পঙ্কজ উধাও হয়নি, সেদিন থেকে রেশমি চৌহান বলে একটি মেয়েকেও পাওয়া যাচ্ছিল না। আর রেশমি একজন পুলিশ কনস্টেবল ব্রিজেশ চৌহানের বোন। পুলিশ রেশমির বাড়িতে পৌঁছতেই তার বাড়ির লোক পুলিশকে বলল তারা রেশমির কোনো খবর জানে না। পরে তার বাবা মহেন্দ্র চৌহান, মা কুসুম আর ছোট ভাই সাগর চৌহান বলে যে ব্রিজেশ রেশমিকে একজন আত্মীয়ের বাড়িতে নিয়ে গেছে। পুলিশের মনে হলো হয়তো এই মেয়েটির কথাই আশুতোষের বন্ধু সঞ্জু বলছিল। পুলিশ ব্রিজেশ চৌহানকে জিজ্ঞাসাবাদ করতে মোরাদাবাদ পৌঁছলো। ব্রিজেশ প্রথমে রেশমির ঠিকানা বলতে চায়নি, তারপর সে বলল সে রেশমিকে দুঃসম্পর্কের কাকা কেবল সিং এর বাড়ি ভাদোয়ে রেখে এসেছে। ভাদোই পুলিশকে খবর দেওয়া হলো, কিন্তু জানা গেল রেশমি কেবল সিং এর বাড়িতে নেই। কেবল সিং বলল ব্রিজেশ কোনোদিন রেশমিকে তার বাড়িতে রেখেই যায়নি। পুলিশ অনার কিলিং এর গন্ধ পাচ্ছিল। আশুতোষ মারা গিয়েছিল, পঙ্কজ পালিয়েছিল, রেশমি নিরুদ্দেশ ছিল। ব্রিজেশকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য কানপুরে আনা হলো। এর মধ্যে কানপুরে আশুতোষের কলেজে ওর বন্ধু সঞ্জু কিছু পেপার নিতে গেল। ব্রিজেশ জিজ্ঞাসাবাদের সময় প্রথমে আশুতোষের খুনে যুক্ত থাকার কথা অস্বীকার করলেও পরে মেনে নিল যে পঙ্কজ আশুতোষকে খুন করেছে। এবার তারপর তুমি কি করে জানলে যে আশুতোষকে পঙ্কজই মেরেছে? পঙ্কজকে আশুতোষকে মারার জন্য আমি বলেছিলাম। আর রেশমির লাশ কোথায়? ধন্যবাদ সঞ্জু। ব্রিজেশ,
এখন সব সত্যি কথা বলো। তোমার বোন রেশমি কোথায়? পঙ্কজ কোথায়? তুমি পঙ্কজকে আশুতোষকে মারার জন্য কখন বলেছিলে? কেন বলেছিলে? আশুতোষ আমার ছোটবেলার বন্ধু ছিল, তবুও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। আশুতোষ, এখন তো বড়দাও মোরাদাবাদ চলে গেছে, এখন আর কি সমস্যা আছে? আমার এই সমস্ত ঠিক লাগে না। আমার মনে হয় যে আমাদের মা বাবার ব্রিজেশকে সব সত্যি কথা বলা উচিত। যদি ওরা না মানে তখন? ব্রিজেশ আর আমি একসঙ্গে বড় হয়েছি রেশমি, ও আমার ছোটবেলার বন্ধু, আর তাই আমার মনে হয় না যে ওর আমাদের সম্পর্কটা নিয়ে কোনো আপত্তি থাকবে। আর যদি তারপরেও কোনো আপত্তি থাকে তো তাহলে কি? তাহলেও আমি তোমাকেই বিয়ে করব, তাতে যাই হোক না কেন। আর ও আমার ছোটবেলার বন্ধু হওয়া সত্ত্বেও আমার এত বড় ক্ষতি করছিল। সবাই এই ব্যাপারটা জানতো, শুধু আমিই জানতাম না। বন্ধুত্বে এতই অন্ধ হয়ে গিয়েছিলাম যে কিছুই দেখতে পাচ্ছিলাম না। দাদা, আশুতোষ যখনই কানপুর থেকে আসে না, ওরা এখানেই দেখা করে। আর তুমি বাড়িতে থাকো তাই ওরা বাড়িতে দেখা করতে পারে না। এসব কতদিন ধরে চলছে? অনেক দিন ধরে চলছে, পঙ্কজদাও এটা জানে। ভাই, তুই যদি আগে থেকে জানতিস তাহলে আমাদের জানাসনি কেন? আমি তো ভেবেছিলাম যে তুই জানিস। মনে আছে যখন প্রথম প্রথম তোর বাড়িতে আমরা দেখা করতাম, তখন আশুতোষ আগেই চলে আসতো রেশমির সঙ্গে সময় কাটানোর জন্য। আরে টেনশন করিস না ভাই, আমি সব ব্যবস্থা করে ফেলবো। না রে ভাই, ফিজিক্যাল টেস্ট নিয়ে আমার কোনো টেনশনই নেই, কিন্তু এই যে রিটেন টেস্ট হয় না, ব্যাস ওটা নিয়ে টেনশন। আহা, আরে কিছু হবে না, কেন এত চিন্তা করছিস? আর দেখে নিস তুই পাশ করবি। কি বলছিস ভাই তুই? এই তো চা এসে গেছে। গরম গরম চা। আরে ভাই, তোরা তো তবু একটু এগিয়ে গেছিস, আর এক আমি সেই পেছনেই পড়ে আছি। আর এই আশুতোষ, ও তো একটা গ্র্যাজুয়েটও হয়ে যাবে। আর ব্রিজেশ, ও তো পুলিশে যাবেই, দেখিস আমি বলছি। আমার কথাটা মিলিয়ে নিস। তুই থাকলে আর কি চাই ভাই? বলছি তো আমি, মিলিয়ে নিস। ও তোকে কেন সাহায্য করছিল জানিস? তোর বোনের জন্য। আমি ডাইরেক্ট ওর সাথে গিয়ে কথা বলি, আর ওকে বলি আমার বোনের থেকে দূরে থাকিস। কিন্তু ব্রিজেশ, আমি রেশমিকে ভালোবাসি ভাই। ভুলে যা তুই ওকে, ওকে একা ছেড়ে দে। তোর প্রবলেমটা কি বলতো? আমার প্রবলেম নেই তুই ভাবিস না। তুই নিজের বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। একবার এটাও ভাবলি না যে ও তোর বন্ধুর বোন হয়? তুই ওর থেকে দূরে থাকবি, বলে দিলাম তোকে। কেন থাকবো দূরে? কারণ আমি বলছি তাই। কারণ আমি চাই না যে আমার বোন তোর সাথে সম্পর্ক রাখুক। আর যদি আমি জানতে পারি যে আমার বারণ করা সত্ত্বেও তুই আমার বোনের সাথে দেখা করছিস, ফল কিন্তু ভালো হবে না, আমি তোকে বলে দিচ্ছি। কিন্তু আশুতোষ কিছুতে বুঝতেই চাইছিল না। ও আমার বোনের পিছুই ছাড়ছিল না। আমার কাছে আর অন্য কোনো রাস্তাই ছিল না। ব্রিজেশ, আমি তোর সঙ্গে আছি। যেমনটা আমি বলবো তেমনটা করবি? হ্যাঁ ভাই, আমি তো তোর বন্ধু। আর তাছাড়াও ওই আশুতোষ তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দেখ, আমি ওকে বুঝিয়েছি, আর আমি ওকে যতই বোঝাই ও শুনবে না। আমি চাইলে ওকে পেটাতে পারি, কিন্তু আমি জানি ও আমার বোনের সাথে দেখা করা বন্ধ করবে না। তোর কি মনে হয়
তাহলে ওর কি ব্যবস্থা করা যেতে পারে? মেরে ফেল, শেষ করে ফেল ওকে। আমি চাই যে এই কাজটা তুই কর। তোর গায়ে কেউ একটা আঁচড় পর্যন্ত কাটতে পারবে না। পুলিশে কাজ করি, চিন্তা করিস না। করবোটা কি করে? তুই কানপুরে গিয়ে আশুতোষের সাথে ওর রুমে দেখা করবি, আর ওখানে ওকে শেষ করে দিবি। তুইও আমার সঙ্গে থাকবি তো? থাকতে পারবো না, কারণ তার জন্য আমাকে ছুটি নিতে হবে। আর যদি আমি ছুটি নিই তাহলে পুলিশ আমাকেই সন্দেহ করবে। বন্ধুত্বের জন্য আমি প্রাণ দিতেও পারি, আবার নিতেও পারি। আমি চাই তুই ওই শয়তানটার মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দে, ব্যাটা যেন তিলে তিলে কষ্ট পেয়ে মরে। 13 তারিখের রাত্রে পঙ্কজ আশুতোষকে শেষ করে দেয়। পঙ্কজ এখন কোথায়? জানি না, ওকে ফোন করেছি কিন্তু ওর ফোন সুইচ অফ। তুমি কিভাবে জানলে পঙ্কজ আশুতোষকে শেষ করে দিয়েছে? কারণ আমি এই কাজটা পঙ্কজকে 13 তারিখ রাত্রে করতে বলেছিলাম। তারপর শুনলাম যে আশুতোষ খুন হয়েছে। আমি বুঝে গেলাম যে পঙ্কজ ওর কাজ করে ফেলেছে। ব্রিজেশ, তুমি এখনো কিন্তু আমাদের পুরো সত্যিটা জানাওনি। আমরা পুরোটা জানতে চাই। দেখুন, আমি যা জানতাম আপনাকে বলে দিয়েছি। আমি 13 তারিখ রাত্রে থেকে পঙ্কজকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু ওকে ফোনে পাচ্ছি না। তারপর আমার ছোট ভাই সাগর বলল যে যেদিন পঙ্কজ বের হয় সেদিনই আমার ছোট বোনও বাড়ি থেকে চলে যায়। আমার 2 বন্ধুই আমাকে ঠকিয়েছে। কিন্তু রেশমি কোথায়? কোথায় গেছে ও? দাদা, আমি তো ভেবেছিলাম যে দিদির আশুতোষের সঙ্গে চক্কর চলছে, কিন্তু শুনলাম যে দিদি পঙ্কজের সঙ্গে পালিয়ে গেছে। আর দাদা, আমার একটা বন্ধু তো 12টার সময় ওকে হাইওয়ের কাছে ওয়েট করতে দেখেছে। ও কানপুরে যাচ্ছে, আর শুনেছি যে ও পঙ্কজের সঙ্গে পালিয়ে গেছে। আমার 2 বন্ধু আমাকে ঠকিয়েছে, আমার বোনও আমাকে ঠকিয়েছে। আমি ভেবেছিলাম যে পঙ্কজই আমার আসল বন্ধু, যে আমার জন্য সবকিছু করতে পারে। আমি কি করে জানবো যে ওই সবকিছু নিজের জন্য করছিল? ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এখনো কিন্তু তুমি আমাদের সামনে পুরো সত্যি কথাটা বলছো না। সত্যি? কি বলতে চাইছেন? কি লোকানোর মতো আর কি আছে আমার কাছে বলুন তো? এটাই, তুমি আশুতোষকে খুন করিয়েছো। কিন্তু যখন জানতে পারলে পঙ্কজ তোমাকে ঠকিয়ে তোমার বোন রেশমিকে নিয়ে পালিয়ে গেছে, তুমি পঙ্কজ আর রেশমি দুজনকেই খুন করেছো। দেখুন, আমি এরকম কিচ্ছু করিনি। আমি তো এটাও জানি না ওরা দুজন এখন কোথায় আছে। চলো স্যার, এই ব্রিজেশ একটা পাক্কা খেলোয়াড়। ও জানে ও আদালতে ছাড়া পেয়ে যাবে, কারণ আমাদের কাছে ও ষড়যন্ত্রের কোনো প্রমাণ নেই। ওর বোন রেশমি গায়েব, পঙ্কজও গায়েব। আমার তো মনে হয় যখন ও জানতে পারে পঙ্কজ ওকে ঠকিয়ে ওরই বোন রেশমিকে নিয়ে পালিয়ে গেছে, ও হয়তো দুজনকেই খুন করে ফেলে। একটা কাজ করো, সব মদগুলো চেক করো, যতগুলো বেওয়ারিশ লাশ পাওয়া গেছে সবার ডিটেলস নাও। স্যার, রেশমি চৌহানের ভাই কনস্টেবল ব্রিজেশ চৌহান ষড়যন্ত্রের সমস্ত নকশা মেলে ধরল, কিন্তু এখনো পঙ্কজ সিং আর রেশমি চৌহানের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। পুলিশ সন্দেহ করছিল ব্রিজেশ চৌহান ওদের গুম করে দিয়েছে, কিন্তু এই কথাটারও কোনো প্রমাণ তারা পাচ্ছিল না। মনে করা হচ্ছিল তদন্ত কোনো ফলাফল বেরোনোর আগেই শেষ করে দিতে হবে।
কিন্তু হঠাৎ করেই পুলিশের হাতে এলো ছোট্ট একটা চমকপ্রদ খবর, যেটা রহস্যের নতুন ঝাঁপি খুলে দিল। স্যার, পুরো স্টেটের সবকটা মর্গ চেক করেছি, সবকটা থানায় ছবিও পাঠিয়ে দিয়েছি, আর লাশগুলোকে যেখানে ডিসপোজ করা হয়ে থাকতে পারে আমি সব জায়গায় দেখেছি, খুঁজেছি, কিন্তু ওদের কোনো খুঁজই পাইনি স্যার। পঙ্কজ আর রেশমির ফোন এখনো বন্ধ আছে স্যার, ট্রেস করা যায়নি। ব্রিজেশ পুলিশ বলে আইনের মারপ্যাচগুলো ভালোই জানে। ও পুরো কাজটাই খুব সন্তর্পণে করেছে। হ্যাঁ উসমান, বলো। স্যার এক্ষুনি একটা খবর পেলাম, যদি আপনার কাজে লাগে। বলো। স্যার 3 দিন আগে আশুতোষের বন্ধু সঞ্জয় ওর মার্কশিট তুলেছিল কলেজ থেকে। মার্কশিট? কিন্তু আশুতোষের মার্কশিট নিয়ে ও কি করবে? জানি না, কিন্তু এখনো বেপাত্তা। ঠিক আছে, মার্কশিট, এটা কি কোনো কাজের খবর হতে পারে? কিন্তু সঞ্জয় তো বলেছিল যে আশুতোষের মার্কশিট ওর বাড়ি থেকে চেয়ে পাঠিয়েছে। রেজিস্টার দেখান। হ্যাঁ, স্যার সঞ্জুর ফোন বন্ধ আর ও নিখোঁজ। কিছু তো একটা গন্ডগোল আছে। ওর ফোন রেকর্ড বার করো। স্যার, আশুতোষের মার্কশিট? আমি এ ব্যাপারে কিছু জানি না স্যার। কিন্তু আশুতোষের বন্ধু সঞ্জীব তো কলেজ থেকে এটা বলেই মার্কশিট নিয়ে এসেছিল যে সেটা বাড়ির লোক চেয়েছে। জানি না কেন ও এরকম করলো। ও আশুতোষের মার্কশিট নিয়ে কি করবে? স্যার আমি জানি না এই সঞ্জুটা কে আর ও কেন এই আশুতোষের মার্কশিটটা নিয়ে গেছে। আশুতোষকে মারার জন্য পঙ্কজের সাথে আর কে গিয়েছিল? স্যার যতদূর আমি জানি তাতে পঙ্কজ একাই গিয়েছিল। ও সঙ্গে আর কাউকে নিয়ে গেলেও আমি জানি না স্যার। সেখানে দুজন ছিল। ওরা আশুতোষকে মারার আগে সেখানে বসে ড্রিঙ্ক করে। স্যার আমি সত্যিই জানি না যে পঙ্কজের সাথে আর কে ছিল। স্যার সঞ্জুর ফোন তো এখনো বন্ধই বলছে, তবে কয়েক ঘন্টার মধ্যে ওর ফোনের কল রেকর্ড আমরা পেয়ে যাব। সঞ্জু কানপুরে ভাড়া বাড়িতে থাকতো, একটা টিম ওর গ্রামে পাঠিয়েছি। সঞ্জু সেই ছেলেটা না যে আশুতোষের গার্লফ্রেন্ডের ব্যাপারে আমাদের বলেছিল? স্যার ওর গার্লফ্রেন্ড ছিল, যার সাথে ওর বিয়ে করার কথা ছিল। ঠিক বলেছেন স্যার। তারপর তদন্ত করে পঙ্কজের কাছে, আর রেশমি গায়েব হতেই ব্রিজেশের কাছে, আর তারপর ব্রিজেশকে ধরতেই সব ঘটনা আমরা জানতে পারলাম। তুমি বলতে চাইছো যে এই কেসে আমাদের বোকা বানানো হচ্ছে? একদম স্যার। হতে পারে এই ষড়যন্ত্রের পেছনে শুধু শত্রুতারই অ্যাঙ্গেল নেই, অন্য কোনো অ্যাঙ্গেল আছে, যেমন প্রপার্টি বা অন্য কিছু। তোমার ইশারা কি আশুতোষের দাদা গজেন্দ্রর দিকে? স্যার গজেন্দ্রও নিজের ভাই আশুতোষকে রাস্তা থেকে সরানোর প্ল্যান করতে পারে। কিন্তু নিজের ভাইকে মারার পিছনে গজেন্দ্রর কি উদ্দেশ্য থাকতে পারে? স্যার হতে পারে সম্পত্তির কোনো অংশ বা পারিবারিক এমন কোনো জিনিস যা ওরা ভাগ করতে চায় না। পূর্বপুরুষের এই জমি, আর আমার তো দুটোই ছেলে, আশুতোষ আর গজেন্দ্র। আমি ওদের উপর কিছু চাপাতে চাই না। কিন্তু তবুও আশুতোষের মার্কশিট ওর কেন দরকার হবে? কোনো সরকারি অফিস থেকে কোনো ডকুমেন্ট নিতে। স্যার রেশমি আর আশুতোষের অ্যাঙ্গেল আসতেই হতে পারে গজেন্দ্র আর ব্রিজেশ হয়তো এক হয়ে গেছে। তারপর এতে ওরা পঙ্কজকেও সামিল করে, আর সেটাকে ওরা পঙ্কজ আর রেশমির দিকে ঘুরিয়ে দেয়। তাই ওরা তিনজনকে গুম করে দিয়েছে। ওদের বিরুদ্ধে আর কোনো প্রমাণই থাকলো না, এতে তদন্ত এগোবে না, আর ওদের যা প্রয়োজন ছিল সেটা পেয়ে গেল। ব্রিজেশ ওর বোন আর আশুতোষের থেকে নিষ্কৃতি, আর গজেন্দ্র প্রসাদের প্রপার্টির অংশীদার মানে তার ছোট ভাই আশুতোষের থেকে নিষ্কৃতি। স্যার সঞ্জু গজেন্দ্রর সঙ্গে সব সময় কন্ট্যাক্টে ছিল। যে রাতে আশুতোষ খুন হয় সে রাতে ওর সঙ্গে ওর ঘরে তৃতীয় ব্যক্তিটা সঞ্জুই ছিল। আপনাদের কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে স্যার। আশুতোষ আমার নিজের ভাই, ওকে কেন আমি মারবো স্যার? চলুন চলুন।
কি প্ল্যান ছিল বলো? আমি সত্যি কথা বলছি স্যার, এরকম কোনো ষড়যন্ত্রের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আশুতোষের মৃত্যুর খবর প্রথমে তুমি পুলিশকে দাও। আশুতোষ? সব নাটক ছিল, কারণ তুমি আগে থেকেই জানতে আশুতোষ মারা গেছে। না স্যার, এটা সত্যি নয় স্যার। একদম সত্যি। এই উদ্দেশ্যেই তুমি 14ই এপ্রিল আশুতোষের বাড়িতে যাওয়ার প্ল্যান করেছিলে। কাল আমি কানপুর আসছি, কিছু অর্ডার দেবার আছে, তারপরে দুপুরবেলা তোর সঙ্গে দেখা করব। স্যার, ও আমার ছোট ভাই ছিল স্যার, নিজের সন্তানের মতো ভাবতাম তাকে। তোমার এই ছোট ভাই তোমাদের এই পৈতৃক সম্পত্তিতে আধা অংশীদার ছিল। না স্যার, এরকম কোনো সমস্যা ছিলই না আমাদের মধ্যে। এরকম সমস্যা ছিল না তো কিরকম সমস্যা ছিল? বলছি তো স্যার, কোনো রকম সমস্যাই ছিল না। ওকে তো গ্র্যাজুয়েশন অবধি পড়াশোনা আমিই করিয়েছি স্যার। এই সঞ্জু আশুতোষের মার্কশিট নিতে কেন গিয়েছিল সেটা আমি জানি না স্যার। কিন্তু ও তো তোমার সাথে যোগাযোগ রেখেছিল, তুমি প্রায়ই ওর সাথে ফোনে কথা বলতো। ও স্যার আশুতোষের বন্ধু ছিল, তাই ও মাঝে মাঝে ফোন করতো, জিজ্ঞেস করতো যে দাদা আশুতোষের খুনিরা ধরা পড়লো কিনা। কেন? ও কি আশুতোষের জীবনী লিখছিল নাকি? ওর এত কিসের ইন্টারেস্ট ছিল যে আশুতোষের খুনিরা ধরা পড়েছে কি পড়েনি? সেটা তো আমি জানি না স্যার, আমি ওর সাথে ভাইয়ের বন্ধু হিসেবে কথা বলেছি। তুমি এবং ব্রিজেশ মিলে পঙ্কজ আর রেশমিকে কোথায় এবং কবে মেরেছ? আপনি কি বলছেন স্যার? ভগবানের দিব্যি, আমি এসব ব্যাপারে সত্যি কিছু জানি না স্যার। স্যার, একটা নাম্বার পেয়েছি 2013-19 এপ্রিল থেকে এনার কাছে ফোন আসা শুরু হয় আর 23 এপ্রিল পর্যন্ত আসে। কার নাম্বার এটা? দিল্লির কোনো জ্ঞানীলালের, কিন্তু এখন এই নাম্বারটা বন্ধ। কে জ্ঞানীলাল? আমার এক পরিচিত স্যার, আগে কানপুরে থাকতেন। ওর মোবাইল বন্ধ কেন? আমি জানি না স্যার। কিন্তু জ্ঞানীলাল এই নাম্বারটা 19 এপ্রিলই নিয়েছিল আর এই হলো তার সব কল রেকর্ডস। সত্যি বলছি স্যার, আমার কাছে একটা কল এসেছিল ওর সম্পর্কে, আমি এর থেকে বেশি আর কি জানতে পারি স্যার। গজেন্দ্র তো মুখই খুলছে না, কিন্তু 100% এর মধ্যে জড়িত। স্যার, এরা খুব ভালো করে জানে যে যদি চুপ করে থাকে তাহলে তদন্ত আর এগোবে না। ওই জ্ঞানীলালের কোনো খবর? ও সিম কার্ডটা দিল্লির জাহাঙ্গীরপুরি এলাকা থেকে কিনেছিল, আর এই সিম কার্ডটা নেওয়া হয়েছিল শুধুমাত্র দুজনকে কল করার জন্য। এক তো হলো গজেন্দ্র, দ্বিতীয় নাম্বারটা হলো 4449098890। এই নাম্বারটা জাহাঙ্গীরপুরীর কোনো ব্রোকারে স্যার। প্রপার্টি ব্রোকার? এই পুরো কেসটায় খুব চালাকির সঙ্গে কাজ করা হয়েছে যাতে তদন্ত আগে না এগোতে পারে। চলো ওই প্রপার্টি ব্রোকারের সঙ্গে দেখা করি। জ্ঞানীলাল। এই জ্ঞানীলাল 19 এপ্রিল থেকে 22 এপ্রিল পর্যন্ত কন্টিনিউয়াস আপনার টাচে ছিল, তাই তো? আগে হ্যাঁ, ওনাকে ভাড়ায় ঘর পাইয়ে দিয়েছিলাম জাহাঙ্গীরপুরিতে। জাহাঙ্গীরপুরিতে কোথায়? ওই এসপি কলোনিতে দিয়েছিলাম, এই প্রায় 2 দিন আগে। ওখানকার অ্যাড্রেস আর ডকুমেন্ট চাই। শিওর স্যার। এই যে, এই দেখুন। এবার ষড়যন্ত্রটা কি ছিল বুঝতে পেরেছি। জ্ঞানীলাল, তোমার ডাবল রোল এখন শেষ হলো। জ্ঞানীলাল, তোমার ডাবল রোল এখন শেষ হলো। আশুতোষ, কে এসছে? চলুন ম্যাডাম, আজ আপনাকে পুলিশ স্টেশনে খাওয়াবো। পঙ্কজ সিং কোথায় বলো? এখনো তোমাদের অনেক কিছু বলা বাকি আছে।
যেই আশুতোষ প্রসাদকে খুন করা হয়েছিল, যার মুখ পুড়িয়ে দেওয়া হয়েছিল, সে দিল্লির একটা বাড়িতে বেশ আনন্দেই দিন কাটাচ্ছিল রেশমি চৌহানের সাথে। এখন প্রশ্ন এটাই উঠছিল যে আশুতোষের বাড়িতে যার লাশ পাওয়া গিয়েছিল সেটা কার, পঙ্কজ কোথায় ছিল, আর এই মৃত্যুতে আশুতোষ বা অন্য কারো কি লাভ হতে পারে। আশুতোষ যখন সবকিছু বলল, মামলাটা একটা নতুন দিকে মোড় নিল। এখন পুরো ঘটনাটা ফ্ল্যাশব্যাকে বলো, কি ছিল এই ষড়যন্ত্র বলো। পঙ্কজ আমাকে খুন করতে এসেছিল। এই কথা তুমি কি করে জানলে? ওই আশুতোষ তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দেখ, আমি ওকে বুঝিয়েছি, ওকে যতই বোঝাই ও শুনবে না। তোর কি মনে হয় তাহলে ওর কি ব্যবস্থা করা যেতে পারে? মেরে ফেল, শেষ করে ফেল ওকে। তুই কানপুরে গিয়ে আশুতোষের সাথে ওর রুমে দেখা করবি, আর ওখানে ওকে শেষ করে দিবি। বন্ধুত্বের জন্য আমি প্রাণ দিতেও পারি আবার নিতেও পারি। আমি চাই তুই ওই শয়তানটার মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দে, ব্যাটা যেন তিলে তিলে কষ্ট পেয়ে মরে। আমি ব্রিজেশ দাদার আশুতোষকে খুন করবার প্ল্যানটা শুনে নিয়েছিলাম। আমি আশুতোষকে খুব ভালোবাসি। হ্যাঁ রেশমি, কেমন আছো তুমি? আশুতোষ, আমার কথা শোনো। ব্রিজেশ দাদা আর পঙ্কজ তোমায় মারার প্ল্যান করছে। কি সব বাজে কথা বলছো রেশমি? হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি। 13 তারিখ পঙ্কজ তোমার সঙ্গে দেখা করতে আসবে, আর সেদিনই তোমার শেষ করে দেবে। পঙ্কজ 11 এপ্রিলে আমাকে ফোন করেছিল। হ্যাঁ পঙ্কজ, কেমন আছিস তুই? খুব ভালো। পরশু আমি কানপুর আসছি। আরে দারুণ খবর ভাই, তাহলে চলে আয় না, আমার বাড়িতে চলে আয়। আরে হ্যাঁ, আমি আসবো। সন্ধ্যেবেলা তুই বাড়িতেই থাকবি তো? হ্যাঁ ভাই, আর তুই যখন আসছিস তখন তো নিশ্চয়ই থাকবো। ঠিক আছে, তাহলে দেখা হবে কোন। চল ঠিক আছে, চলে আয় তাহলে। হ্যাঁ, কিছু কাজ আছে, তাড়াতাড়ি আয়। ঠিক আছে। তোর যখন জীবনের ব্যাপার, আমি সবকিছু করব। আরে তুই আমার বেস্ট ফ্রেন্ড। ওর সঙ্গে অ্যাসিড আনছে আমার মুখটা পুড়িয়ে দেওয়ার জন্য। আসতে দে, দেখে নেব ব্যাটাকে। রেশমি। হ্যাঁ আশুতোষ, বলো। তোমার ভাই আমাদের দুজনকে একসঙ্গে দেখতে পারে না, আমি বলে দিচ্ছি। যদি এবারেও আমি বেঁচে যাই না, ও আবার চেষ্টা করবে আমাকে খুন করানোর। তাহলে তুমি কি করতে চাইছো? তুমি কি আমাকে বিয়ে করবে? আমি আমার সারা জীবনটা তোমার সঙ্গে কাটাতে চাই আশুতোষ। আমার জন্য বাড়ি ছাড়তে পারবে? তুমি একবার বলেই তো দেখো। বললাম, তুমি এক্ষুনি কানপুরের জন্য বেরো। কিন্তু কি করতে হবে? ওদের প্ল্যানটা পাল্টে দেব, খালি তুমি চলে এসো। আমি আসছি, এক্ষুনি বেরোচ্ছি। সেদিন রাতে আমি কানপুরে সঞ্জুর বাড়িতে থাকি। আর সেই রাত্রে পঙ্কজ আমাকে খুন করার উদ্দেশ্য নিয়ে আমার বাড়িতে আসে। আরে আসু, তুই তো গ্র্যাজুয়েট হয়ে যাবি ভাই। হ্যাঁ ভাই, বর্দা পড়িয়েছে তাই বেরিয়ে গেলাম। ওনার সাপোর্ট না থাকলে কিচ্ছু করতে পারতাম না। হ্যাঁ, দাদার সাপোর্ট তো ছিলই, তাছাড়াও
রেশমিও তোকে খুব চাপ দিয়েছিল পড়াশোনা করার জন্য। তুই কি বলতে চাইছিস? তোর কি মনে হয় আশু যে আমি কিছু জানি না? আরে বল না, তুই আর রেশমি একে অপরকে ভালোবাসিস না? ভালো তো তোরও ওকে লাগতো। ভালো লাগতো, কিন্তু আমি জানতাম যে ও তোকে খুব ভালোবাসে। আর তাছাড়া তুই কোথায় আর আমি কোথায়? তুই হলি গ্র্যাজুয়েট আর আমি মাধ্যমিকেও ফেল। চিন্তা করিস না, তুইও খুব তাড়াতাড়ি একটা ভালো মেয়ে পেয়ে যাবি, আর সেটাও গ্র্যাজুয়েট। তোর কি মনে হয় ব্রিজেশ মেনে নেবে? তোর কি মনে হয় ব্রিজেশ মেনে নেবে? আরে সঞ্জু, আয় ভাই। সব ঠিক আছে তো? ভালো ভালো। আরে বাহ, তোরা তো হেভি মস্তি করছিস। সঞ্জু আমার ছোটবেলার বন্ধু পঙ্কজ। তারপর কি খবর ভাই? তোকে একটা গ্লাস দিই? হ্যাঁ। পঙ্কজ সঞ্জু আমার সঙ্গে কলেজে পড়তো। আরে তোর তো গ্লাস ফাঁকা হয়ে গেছে। আরে না, আরে দে পঙ্কজ। আরে না না, বাস। আর দে দে, কতদিন বাদে দেখা হলো, এটুকুতে না বললে চলে নাকি? কি যে বলিস। আরে আমার জন্য একটা নিয়ে নে। ব্যাস ব্যাস ব্যাস। সঞ্জু সোডাটা একটু নে দে না। আরে পঙ্কজ এনে ধর। হ্যাঁ নে ভাই। সঞ্জু জানিস, পঙ্কজ আর আমি ছোটবেলার বন্ধু, আমরা খুব ভালো বন্ধু। কিন্তু ওই যে মেয়েটা আছে না রেশমি, ব্রিজেশের বোন, পঙ্কজ ওকে ভালোবাসে। আচ্ছা, আরে ভাই আমাকে খোরাক করিস না। আর জানিস সঞ্জু, ব্রিজেশ চায় না যে রেশমির বিয়েটা আমার সঙ্গে হোক, আর সেজন্যই ও পঙ্কজকে এখানে আমাকে খুন করতে পাঠিয়েছে। আর তাই জন্যই পঙ্কজ এখানে এসেছে। তোরা কি ভেবেছিলি রে, যে আমি তোদের প্ল্যানটা জানতেই পারবো না? পঙ্কজ তুই কি করে জানলি? তুই আর এটা কোনোদিনই জানতে পারবি না যে আমি কি করে জানতে পারলাম। শেষ। চলো লাস্টার ব্যবস্থা করি। না সঞ্জু, এর জন্য আমি একটা অন্য প্ল্যান করেছি। কি? ও আমার মুখটা পোড়াতে চেয়েছিল না? সঞ্জু, এবার সবাই জানবে আমি মরে গেছি, আর আমাকে খুন করেছে এই পঙ্কজ, যে নিজেই খুন হয়ে গেল। এদিকে পুলিশ পঙ্কজের খোঁজ করবে, আর আমি দূরে কোথাও রেশমির সঙ্গে সংসার শুরু করব। আমি আর এখানে কখনো ফিরবো না, কখনো না। রেশমি আর আমি দিল্লির একটা মন্দিরে বিয়ে করেছি। আমি তো ফিরে আসতেই চাইনি, কিন্তু যেখানে চাকরির জন্য যেতাম গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দেখতে চাইতো, আর সেজন্যই আমি সঞ্জুকে কলেজে মার্কশিট নিতে পাঠিয়েছিলাম।
গজেন্দ্রবাবু, আপনি আগে থেকেই সব গল্প জানতেন, সেই জন্যই সঞ্জুর সাথে আপনি কন্ট্যাক্ট রেখেছিলেন। ধন্যবাদ সঞ্জু। আগে হ্যাঁ স্যার, প্রথমবার যখন আশুতোষের ফোন এসেছিল ওর গলার স্বর শুনে আমি ভীষণ চমকে উঠেছিলাম স্যার। হ্যালো দাদা, কি বলছে? দাদা আশুতোষ বলছি। আশুতোষ? কে বলছে? দেখুন, মজা করবেন না আমার সাথে। দাদা আমি আশুতোষই বলছি। আমি যখন জানতে পারলাম যে আশুতোষ বেঁচে আছে তখন তো আমি চমকে গিয়েছিলাম স্যার, কিন্তু ও আমাকে এটা বলেনি যে ও পঙ্কজকে মেরে ফেলেছে স্যার। দাদা ঠিকই বলছেন, আসলে আমি দাদাকে এই ব্যাপারে কিছুই বলিনি। আমাদের ভয় ছিল যে আবার যদি কখনো দাদা আপনাদের সামনে কিছু বলে দেন। দাদা কিছু না বললে আমরা কিছুই জানতে পারবো না। অপরাধী যতই চতুর হোক, অপরাধ লুকাতে পারে না। দেরি হলেও আজ নয়তো কাল সত্যটা বেরিয়ে আসবেই, যেমন তোমার সত্যিটা আজকে বেরিয়ে এসছে। পঙ্কজের বাড়ির লোকদের খবর দাও। আশুতোষের বন্ধু আর অপরাধেয় সঙ্গী সঞ্জু ওরফে সঞ্জয় সিং আশুতোষ ধরা পড়ার এক সপ্তাহ পর পুলিশের জালে ধরা পড়ল। দুজনের বিরুদ্ধেই খুনের জন্য আইপিসির ধারা 302 আর অপরাধমূলক ষড়যন্ত্র করার জন্য দফা 34-এ মামলা হলো। রেশমি চৌহানকে তার পরিবারের কাছে ফেরত পাঠানো হয়েছে। ব্রিজেশ চৌহানের বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ না থাকায় কেস টিকল না, আর সে আবারও চাকরিতে বহাল হলো। এই কেসের সঙ্গে যুক্ত প্রত্যেকেরই নিজস্ব উদ্দেশ্য ছিল। ব্রিজেশ আশুতোষকে মারার ষড়যন্ত্র এই কারণে করেছিল যাতে তার বোন রেশমিকে আশুতোষের থেকে দূরে সরাতে পারে। রেশমি আশুতোষকে ব্রিজেশ আর পঙ্কজের থেকে বাঁচাবার জন্য এসব করেছিল। আশুতোষ নিজের প্রাণ বাঁচানোর জন্য আর তার বাকি জীবনটা রেশমির সঙ্গে কাটানোর জন্য নিজের বন্ধু সঞ্জুর সঙ্গে মিলে পঙ্কজকে মেরে ফেললো যে ওকে মারতে এসেছিল। এসবের কি কোনো দরকার ছিল? এতে আরো একবার প্রমাণিত হলো যে ক্রাইম নেভার পেজ। আর এই কথাটা আমরা সবাইকে বারবার বলে থাকি। এই অপরাধের সঙ্গে যুক্ত সবার বয়স 20 থেকে 30 বছরের মধ্যে। অবাক করার বিষয় হলো যে ওরা একবারও এটা ভাবলো না যে একসঙ্গে বসে বুদ্ধিমানের মতো ঠান্ডা মাথায় নিজের সমস্ত রাগ ঝেড়ে ফেলে সমাধান বার করা যেতে পারে। কেন ভাবলো না যে এখনো সারাটা জীবন পড়ে আছে? যে পদক্ষেপ ওরা নিল সেটার কোনো যুক্তি হয় না। এটা এমন একটা নাটক ছিল যার পরিণতিতে একজনের প্রাণ দিতে হয়েছিল, দুজনকে জেলে যেতে হয়েছিল, আর বাকি যে দুজন থাকলো তারা হয়তো তাদের বাকি জীবনটা এর জন্য আফসোস করতে থাকবে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন ঠান্ডা মাথায় নিজেদের মধ্যে আলোচনা করে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। জয় হিন্দ।